মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানা mhstation.com। শুনতে থাকুন স্টিফেন কিংয়ের কাহিনী অবলম্বনে আমাদের আজকের গল্প বোবা। আচ্ছা, আপনি যখন কোনো সমস্যায় পড়েন তখন কি করেন? মানে পরিস্থিতি যদি এমনই হয় যাতে আপনার প্রায় কিছুই করার থাকে না, আপনি পরিস্থিতি মেনে নিয়ে খানিকক্ষণ ঘরে বসে চোখের জল ফেলেন, তারপর স্বাভাবিক নিয়মে এমন কারো খোঁজ করেন যাকে সব কথা খুলে বলা যায়। আবার আপনার গোপন সমস্যার কথা লোকের কাছে পাঁচ কান হওয়াও চলবে না। আমাদের গল্পে অতীন গাঙ্গুলিও তার নিজের কথা ফাঁস করতে চান, ফলে এমন একজন মানুষকে তিনি খুঁজে নিয়েছিলেন যার পক্ষে ফাঁস করা সম্ভবই নয়। কিন্তু তাতেই কি সব সমস্যা মিটে যায়? নাকি যায় না? নাকি যায় না? না, গুলিয়ে দিচ্ছি না কিছু, গল্প শুনলেই বুঝতে পারবেন কেন এই ভনিতা। আজ যে গল্পটা শোনাতে চলেছি তার বিলিতি নাম মিউট, অর্থাৎ বোবা। বিলিতি গল্পটির লেখক স্টিফেন কিং। তবে আমরা কম বয়সী শ্রোতাদের কথা ভেবে কিছু অংশ এড়িয়ে গিয়েছি এবং নিজেরা গল্পের শেষের দিকটা ইচ্ছা মতো বদলে নিয়েছি। রাজামশাই নিশ্চয়ই আমাদের ক্ষমা করবে। শুনতে থাকুন স্টিফেন কিংয়ের কাহিনীর ছায়া অবলম্বনে আমাদের আজকের গল্প বোবা। নিজের ঘরে ঢুকেই চমকে ওঠেন সমীরণ শাসমল। সোফায় বসে থাকা আগন্তুককে তিনি চিনতে পারেন। দুটো হাতের পিছন দিয়ে চোখ রগড়াতে রগড়াতে বলেন, আরে অতীন, এতদিন পর মনে পড়লো আমাকে। অতীন হাসার চেষ্টা করল, কিন্তু হাসি পেল না। তার বদলে দুটো হাত জড়ো করে একবার বুকের কাছে এনে আবার নামিয়ে নিল। সমীরণ শাসমলের বয়স প্রায় 60-এর কাছাকাছি। লম্বাটে দৃঢ় শরীর, এই বয়সেও দিব্যি ফিটনেস বজায় রেখেছেন। একসময় হাইকোর্টের সাব জাজ ছিলেন, মেয়াদ ফুরানোর আগেই কাজ থেকে অবসর নিয়েছেন। ইদানিং আধ্যাত্মিক দিকে একটু মন দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন ধর্মে মানুষের পাপ ও সেই পাপ থেকে মুক্তির উপায় সম্পর্কে কি বলা আছে সেই নিয়ে কিছু গবেষণা করছেন। আইনের কাজকর্মে এসবের জ্ঞান মাঝে মধ্যেই দরকার পড়ত, সেখান থেকেই আগ্রহটা জন্মেছিল। ইদানিং সেটা নেশায় পরিণত হয়েছে। আজ সকালেই সেই সংক্রান্ত একটা বইতে মন দিয়েছিলেন তিনি। এর মাঝে জগেন এসে খবর দিয়ে গেল কি এক অল্প বয়সী ছেলে যেন দেখা করতে এসেছে তার সাথে। সে ছেলে যে অতীন গাঙ্গুলি সে কথা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। একটা বয়সে অতীনকে অঙ্ক শেখাতেন সমীরণ। তখন সে নেহাতি কিশোর, বছর 15-র বেশি বয়স হবে না। সেই থেকেই ছেলেটিকে ভারী ভালো লাগে সমীরণ। হাসি খুশি শান্তশিষ্ট ছেলে। সব থেকে বড় গুণ হলো সে রীতিমতো বাধ্য। যে বয়সে ছেলেদের মধ্যে শাসন না মানাটাই একটা দস্তুর হয়ে দাঁড়ায়, সেই বয়সে সমীরণের কথার বাইরে গিয়ে একটা কাজ অবধি করত না। এর মাঝে বছর 7 হলো সমীরণের সাথে যোগাযোগ ছিল না অতীনের। বছর 5 হলো সে বিয়ে করেছে। নিমন্ত্রণ থাকা সত্ত্বেও সমীরণ যান। তখনও রিটায়ার হননি তিনি, ফলে কাজের চাপে বাড়ি থেকে বেরোনোই হতো। আজ আচমকা ফোন না করে সেখানে চলে আসাতে ভারী অবাক হলেন তিনি। এখন অবশ্য অতীনের মুখ দেখে খানিকটা সন্দেহ হলো তার। চোখের দৃষ্টিটা কেমন ঘোলাটে, একটা হাতে ক্রমাগত অন্য হাতের আঙুল মোটকে চলেছে। কিছু ঝামেলায় পড়েছে নাকি ছেলেটা? সমীরণ ধীরে সুস্থে তার পাশে গিয়ে বসে পড়লেন। কি ব্যাপার বলো তো, কোনো সমস্যায় পড়েছো নাকি? উপরে নিচে মাথা নাড়ে অতীন। চারপাশটা একবার ভালো করে দেখে নেয়, তারপর আবার বুকের উপর মাথা নেমে আসে। অতীনের পিঠে একটা হাত রাখেন সমীরণ। মনে মনে একটা ব্যাপার আন্দাজ করতে পারছেন তিনি। অন্তত ছেলেটা এরকম হুট করে এখানে ছুটে আসাটা নিতান্তই অকারণে নয়।
জিজ্ঞেস করেন, আইন সংক্রান্ত কিছু নাকি? এতক্ষণে প্রথম মুখ খোলে অতীন। সমীরনের মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, একটা ভয়ঙ্কর অন্যায় হয়ে গেছে। তো বিশ্বাস করুন, আমি কেন তো কিছু করিনি। সমীরন শাসমলের কাছে এ কথাটা নতুন নয়। প্রায় 70% আসামি প্রথমে দাবি করে যে তারা স্বেচ্ছায় অপরাধ করেনি, কিন্তু অতীনের মতো ছেলে কোনো ভয়ঙ্কর অপরাধ করতে পারে বলে তার বিশ্বাস হয়। একটু হেসে পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করেন তিনি। ঠিক কি হয়েছে বলো তো? মানে তোমার বিয়ে সংক্রান্ত কিছু সমস্যা? অতীন মাথা নাড়ে। হ্যাঁ বা না কি বলে ঠিক বোঝা যায় না। ধৈর্য ধরে কয়েকটা সেকেন্ড অপেক্ষা করেন সমীরন। বাড়ি বইয়ে কিছু যখন বলতে এসেছে ছেলেটা, তখন নিশ্চয়ই বলবে। জোর করলে বরঞ্চ তার উৎসাহ দেখে কিছু চেপে যেতে পারে। এতক্ষণে শির দ্বারা সোজা করে বসে অতীন। বলে, একটা অপরাধ করেছি আমি। হয়তো আইনের চোখে নয়, কিন্তু নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না আমি। ঠিক কী শাস্তি পেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো সেটা জানতেই আপনার কাছে ছুটে এলাম। বেশ, চেষ্টা করে দেখবো না হয়, কিন্তু তার জন্য ঘটনাটা গোড়া থেকে শোনা দরকার। হাতের উল্টো দিক দিয়ে আর একবার মুখটা ঘষে নেন সমীরন। অতীন ধীরে ধীরে মুখ খোলে। আমি বিয়ে করেছি সে খবর তো আপনি জানেন। হ্যাঁ, আমার আসলে এই কাজে কমে আর 4 বছরের একটা মেয়েও আছে আমার। তবে বিয়েটা সুখে হয়নি। সে কি? কেন বলতো? বলছি পরে। তবে তার আগে অন্য একটা ঘটনার কথা বলতে হবে। বেশ, বলো। খানিকটা নড়ে চড়ে শরীরটাকে সোফার উপরে আরেকটু গুছিয়ে নেয় অতীন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে একটা গল্প বলতে শুরু করে। সমীরন এক মনে শুনে যেতে থাকে। বছরখানেক হলো বইয়ের ব্যবসা শুরু করেছে। কলেজ স্ট্রিটে দোকান আছে। প্রবালার কৃপায় খারাপ চলে না সেটা। তো সেই টাকা জমিয়েই কিছুদিন হলো একটা কম দামের গাড়ি কিনেছি। রাতে সারাদিনের বই গোডাউনে পাঠিয়ে দিয়ে সেই গাড়ি করে বাড়ি ফিরি। মাঝে মধ্যে ইচ্ছাও করে না বাড়ি ফিরতে। ফলে রাস্তাঘাটে খানিক এদিক ওদিক ঘুরে কোনো দিন নেশা ভাঙ করে রাত করে বাড়ি ফিরি। ততক্ষণে কলকাতার রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তো 7 দিন আগে এরকমই একদিন রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম। রাস্তাঘাট যথারীতি শুনশান। সাধারণত যত জোরে গাড়ি চালাই তার থেকে খানিক জোরেই চালাচ্ছিলাম। মাথায় হাজার রকম চিন্তা ঘুরে ফিরে আসছিল বারবার। স্টিয়ারিংয়ের দিকে অতটা খেয়াল ছিল না। ফাঁকা রাস্তা খেয়াল করেই বা কিলা। একটু আগে সুচেতার নম্বর থেকে কয়েকবার ফোন এসেছিল। আমি দেখেছিলাম, কিন্তু রিসিভ করিনি। আমার গাড়ির সামনেই ঠিক একটা সোনালি মেডেল রাখা থাকে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন কি একটা ভয়ানক অপরাধ করে স্বীকার করেছিলাম বলে স্কুলের হেড স্যার প্রথমে অপরাধের জন্য ঠেঙিয়েছিলেন, তারপর স্বীকার করার জন্য দিয়েছিলেন মেডেলটা। বলেছিলেন সেটা নাকি বারবার ন্যায়ের পথে থাকতে সাহায্য করবে। গাড়ি চালাতে চালাতে আচমকা মনে হলো একটু গান শুনি। গাড়ির অডিও প্লেয়ারে একটা গান চালালাম, পছন্দ হলো না। সবে সাফল করতে যাব এমন সময় উইন্ডস্ক্রিনের দিকে তাকাতেই আমার নার্ভগুলো একসাথে কেঁপে উঠল। একটা মানুষকে আরেকটু হলে পিষে দিয়েছিলাম। কোনো রকমে ব্রেক কষে দাঁড় করালাম গাড়িটা। মানুষটা প্রায় কোমর ঘেঁষে বেরিয়ে গেছে আমার গাড়িটা। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে হাত দেখিয়ে গাড়ি থামানোর চেষ্টা করছিল লোকটা। ভাগ্যিস সেই মুহূর্তেই তাকিয়েছিলাম সামনে, নাহলে এতক্ষণে তার লাশটা মাঝ রাস্তায় পড়ে থাকত।
কয়েক সেকেন্ড পরে আমার বুকের ধুকপুকানিটা একটু কমে আসতে আমি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ভেবেছিলাম লোকটাকে বেশ 2-4 কথা শুনিয়ে দেব। এমন বেয়াক্কেলের মতো মাঝ রাস্তায় হাত দেখানো যে একরকম আত্মহত্যার সামিল, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। নিচে নেমে কিন্তু দেখলাম সে আমার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, যেন আমি তাকে পাশ কাটিয়ে চলে গেছি। পিছনের রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সে। আমি তাকে ডাকার চেষ্টা করলাম, এই যে শুনছেন? লোকটা কিন্তু ফিরে তাকালো না, আগের মতোই রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। আমি আরেকটু এগিয়ে গিয়ে আবার হাঁক দিলাম, কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? আবার সারা শব্দ নেই। এবার রাগটা মাথায় উঠল আমার। এগিয়ে গিয়ে তাকে পিছন থেকে একটা ধাক্কা দিয়ে বললাম, আপনি আচ্ছা বেয়াদব লোক তো। ধাক্কা খেয়ে লোকটা আমার দিকে ফিরে তাকালো। ভাবখানা এমন যেন এতক্ষণ আমার কথা শুনতেই পাইনি। আমার দিকে ফিরে কি যেন দেখার চেষ্টা করলো, কথা কিন্তু কিছু বলল না। আমার কেমন যেন সন্দেহ হলো। আঙুল দিয়ে তাকে আমার গাড়িটার দিকে দেখিয়ে হাত উল্টে ইশারায় জিজ্ঞেস করলাম, কি হলো? এবার আমার কথাটা সে বুঝতে পারল। একটা করুণ হাসি খেলে গেল তার মুখে। একটা হাত দিয়ে নিজের কান ধরে জিভ কাটল। বুঝলাম বেমক্কা মাঝ রাস্তায় এসে পড়ায় আমার কাছে ক্ষমা চাইছে সে। সেই সাথে এও বুঝলাম লোকটা সম্ভবত কথা বলতে এবং শুনতে কোনোটাই পারে না। কেমন যেন মায়া লাগলো আমার। লোকটার মুখ চোখ ভারী সাধারণ। এখানেই হয়তো কোথাও দোকান চালায় সে। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, হয়তো টাকা হারিয়ে ফেলেছে, ফলে বাসে উঠতে পারছে না, তাই হয়তো হাত তুলে লিফট চাইছিল। এই মুহূর্তে তার গায়ে একটা ডোরা কাটা শার্ট, একটা ফুল প্যান্ট, মাথার চুল ছোট করে ছাঁটা, দাড়িটা কিন্তু পরিষ্কার করে কাটা হয়েছে সদ্য। ক্ষমা চেয়ে সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি ডান হাতটা বাড়িয়ে তার পিঠে আলগা টোকা দিতে সে আবার আমার দিকে তাকালো, চোখে উৎসুক দৃষ্টি। আমি হাতের ইশারায় তাকে আবার গাড়ির দিকে দেখিয়ে স্টিয়ারিং ঘোরানোর ইশারা করে জিজ্ঞেস করলাম যে সে কোথায় যেতে চায়। এইবার একটা কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল লোকটার মুখে। ডান হাতটা আড় করে সোজা রাস্তার দিকে দেখালো, অর্থাৎ খানিক দূর সোজা গিয়েই সে নেমে যাবে। মাঝরাতে অসহায় মানুষটাকে যে আমি হুজ্জুতের হাত থেকে বাঁচিয়েছি সেটা তার মুখ দেখেই বুঝতে পারলাম। দুহাতে একবার আমার হাত চেপে ধরে লোকটা আমার গাড়ির দিকে এগিয়ে গেল। আমি দরজা খুলে দিতে ড্রাইভারের পাশের সিটে এসে বসে পড়ল। মিনিট খানেক গাড়ি চালানোর পরেই আমার মাথার মধ্যে আগের চিন্তাগুলো আবার ফিরে এলো। সুচেতার ড্রয়ার থেকে পাওয়া চিঠিগুলো, তাদের হোটেলের বিল, বিকেল হলেই তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। আমার মাথাটা আবার ভারী হয়ে উঠল। কথাগুলো কাউকে বলতে পারলে মনটা হালকা হতো, তো এসব কথা কাউকে বলতে গেলে আমারই লজ্জা লাগে। একবার জানাজানি হয়ে গেলে, লোকটার দিকে আমি একবার তাকাতেই সে আবার সেই কৃতজ্ঞতার হাসি হেসে আমার দিকে তাকাল। কেন জানি না লোকটাকে বেশ ভালো লেগেছে আমার। তার চেহারাটা বেশ সাধারণ হলেও চোখ দুটো ভারী ঝলমলে, যেন সারাক্ষণ কিছু একটা ভাবনা খেলে যাচ্ছে সেখানে। আমার দিক থেকে এসে চোখ ফিরিয়ে নিতেই আমার মাথায় একটা ছেলে মানুষই খেয়াল চাপল। একটু আগেই ভাবছিলাম আমার কথাগুলো কাউকে বলা দরকার, আবার কথাগুলো বলতে লজ্জাও লাগে। এই লোকটা যখন আমার কথা শুনতে পাচ্ছে না, তখন একে কথাগুলো বললে আমিও হালকা হব, আবার সিক্রেটও ফাঁস হবে না। কথাটা মাথায় আসতেই আমি গাড়ির গতি খানিকটা কমিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে বেশ নিচু স্বরেই বললাম, আপনাকে দেখে তো এইসব প্রতিবন্ধকতা সত্ত্বেও বেশ হাসি খুশি মানুষ বলেই মনে হচ্ছে। আমিও একসময় এরকমই ছিলাম জানেন, তো
ইদানিং আর মন দিয়ে কিছুই করতে পারি না। আবার যে সমস্যায় ভুগছি তার যে সমাধান কোথায় তাও জানি না। কথা থামিয়ে আমি একবার লোকটার দিকে দেখে নিলাম। সে এখনো সামনের রাস্তার দিকে এক মনে তাকিয়ে আছে। মুখ ফিরিয়ে নিয়ে আমি আবার কথা বলতে যাচ্ছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। এবার মেসেজ এসেছে, সুচেতা। মেসেজটা ওপেন করলাম আমি। সেটা পড়ে নিয়ে আবার পকেটে রেখে বললাম, দেখুন, মেসেজ পাঠিয়েছে আজ রাতে বাড়ি ফিরতে পারবে না, কোনো বন্ধুর বাড়িতে নাকি যেতে হবে। অথচ আমি জানি ওসব বন্ধু সব বাজে কথা, পাপ, বুঝলেন তো? পাপ। একবার যখন মানুষকে এসে ধরে তখন আর তার হিতাহিত জ্ঞান থাকে না। মাসখানেক হলো তো প্রতিদিন রাতেই বাড়ি থাকে না। এমনকি কোথায় থাকে আমি তাও জানি। পার্ক স্ট্রিটের কাছে দ্য পিস নামে একটা হোটেল আছে। আমি একদিন ওর জামার পকেট থেকে সেখানকারই একটা বিল পেয়েছিলাম। কথাগুলো বলে আমি একবার লোকটার দিকে তাকালাম। আমি যে মুখ নেড়ে কিছু বলছি সেটা সে এখনো বুঝতে পারেনি। আমি তার দিকে তাকাতে সেও ফিরে তাকালো। আমি একটু হাসলাম, ইশারায় বললাম যে তার বাড়ি এলে আমাকে যেন বলে দেয়। সে একবার চোখের পলক ফেলে জানিয়ে দিল যে বাড়ি এলে সে বলে দেবে। তারপর মুখ ঘুরিয়ে পাশের জানলা দিয়ে কি যেন দেখতে লাগলো। আমি আবার বলতে লাগলাম, ব্যাপারটা প্রথম জানতে পারি আজ থেকে 1 মাস আগে। একটা মানুষ পাল্টাতে থাকলে ধীরে ধীরে তার আচরণ থেকে বোঝা যায়, জানো। প্রথমে সেখান থেকেই আমার সন্দেহ হয়। অনুভব সামন্ত নামে একটি লোকের সাথে রীতিমতো প্রেম চলছে তার। লোকটার বয়স ওর থেকে অনেক বেশি, প্রায় বছর 20 পর। কিন্তু ওই যে বললাম, পাপ যখন এসে ধরে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। এখন আমি চাইলে ডিভোর্সের দাবি করতেই পারি, কিন্তু আমার মেয়ের বয়স সবে 4 ছাড়িয়েছে। এই বয়সে তার উপরে এতটা মানসিক চাপ দেওয়া পাশবিক পদক্ষেপ হয়ে যাবে। জান, বলে আপাতত আমার মুখ বুঝে দেখে যাওয়া ছাড়া আর কিছু করার উপায় নেই। গাড়ির ভিতরটা এতক্ষণে বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি জামার গলার কাছের বোতামটা আটকে নিলাম। বেশ কিছুক্ষণ হলো মাথাটা ব্যথা করতে শুরু করেছে। অবশ্য এটা নতুন কিছু নয়। রাতের দিকটা ওষুধ না খেলে ধরেই থাকে মাথাটা। পকেট হাতড়াতে গিয়েই মনে পড়ল কাল রাতেই ওষুধের পাতাটা শেষ হয়ে গেছে। এখন সেটা না পেলে বেশিক্ষণ গাড়ি চালানোই মুশকিল হবে। বাইরে তাকিয়ে আমি দোকান খোলা আছে কিনা দেখার চেষ্টা করলাম। বেশিরভাগ সাধারণ দোকানই এতক্ষণ বন্ধ হয়ে গেছে। খানিকটা দূরে মোড়ের মাথায় একটা দোকান খোলা আছে বটে, তবে সেটা ওষুধের কিনা এখনই বুঝতে পারলাম না। হাতের ঘড়িতে একবার সময় দেখে নিলাম, প্রায় 11টা বাজতে চলেছে। দোকানটার সামনে গিয়ে দেখলাম সেটা সত্যি ওষুধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি গাড়ি থামাতে লোকটা একবার আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়েছিল। আমি তাকে ওষুধের দোকানের দিকে ইশারা করে দেখিয়ে বোঝালাম যে আমি ওষুধ কিনে এক্ষুনি আসছি। সে যেন গাড়িতেই বসে থাকে। সে আবার সেই নরম হাসিটা হেসে মাথা নাড়িয়ে দিল। ওষুধ কিনতে মিনিট 10 দেরি হয়েছিল। আমি যে ডাক্তারের নির্দেশে এই ওষুধটা খাই সেটা দোকানদারকে বোঝাতেই লাগলো সময় খানিকটা। সেটা কিনেই গলায় দিয়ে গাড়ির কাছে ফিরে এসে আমি আশ্চর্য হয়ে গেলাম। ড্রাইভারের পাশের সিট খালি। গাড়ির চারপাশটা একবার ঘুরে দেখলাম, বাইরেও কেউ নেই। অর্থাৎ আমি যতক্ষণ ওষুধ কিনছিলাম
তার মাঝেই লোকটা গাড়ি থেকে বেরিয়ে কোথাও হাঁটা দিয়েছে। কিন্তু কেন? তোর কি কাছে পিঠেই কোথাও বাড়ি তার? তো আমি তো নিজে থেকেই ওষুধ কিনবো বলে থামিয়েছিলাম গাড়িটা, সে তো থামাতে বলেনি। লোকটা পাগল নাকি? ভাবতেই একটা বিদ্যুৎ খেলে গেল আমার মাথায়। চোর! গাড়ির পিছনের সিটেই আজকের নিয়ে আসা বইগুলোর পাশে আমার ব্যাগটা পড়ে আছে। হ্যাঁ, নেনি করে অন্তত 1000-10 টাকা আছে তার মধ্যে। সেটাই যদি নিয়ে চম্পট দেয়। না, ব্যাগ ঘেঁটে দেখলাম একটি টাকাও খোয়া যায়নি। সামনে ফিরতে গিয়ে একটা জিনিস চোখে পড়তে থমকে গেলাম। সোনালি মেডেলটা উধাও। মনে মনে হাসলাম। লোকটা হয়তো জিনিসটা সোনার ভেবে নিয়ে গেছে। মনটা কেমন যেন খিঁচড়ে গেছিল। লোকটাকে আমার খারাপ লাগে। সে কথা বলতে না পারলেও তার ব্যবহারটা অমায়িক। সে চুরি করল। সেদিন আর কিছু না ভেবে বাড়ি চলে এসেছিলাম। সুচেতা যথারীতি বাড়ি নেই। কোথায় আছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। নিজের মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে উঠে খবরটা পেয়েছিলাম এবং তারপর থেকেই আর ঘুমোতে পারিনি আমি। কি খবর? এতক্ষণ পরে প্রথম প্রশ্ন করলেন সমীরণ শাসমল। তার কপালে এখন কয়েকটা চিন্তার রেখা দেখা দিয়েছে। পকেট থেকে ছেঁড়া কাগজের একটা অংশ বের করে তার দিকে এগিয়ে দেয় অতীন। একটা সংবাদপত্রের একটা বিশেষ খবর ছাপা আছে তাতে। পার্ক স্ট্রিটের কাছে দ্য পিস নামের হোটেলে দুজন নারী পুরুষকে কেউ প্রথমে পিটিয়ে আধমরা করে এবং পরে ছুরির আঘাতে খুন করে রেখে গেছে। পুলিশ এখনো আততায়ীকে ধরতে পারেনি। কাগজটা খুঁটিয়ে পড়ে বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকলেন সমীরণ শাসমল। তারপর ধীরে ধীরে বললেন, দ্য পিস, নারী পুরুষ মানে তোমার কি মনে হয় ওই লোকটা? তাছাড়া আর কি? কথা প্রসঙ্গে আমি তাকে দ্য পিস আর অনুভব সামন্ত দুজনের নামই বলে ফেলেছিলাম। সেই থেকেই সে। আজ সকালে আমি ঘুম থেকে ওঠার আগে আমার জানলা দিয়ে মেডেলটা ছড়িয়ে দিয়ে গেছে কেউ, অর্থাৎ সুচেতার ব্যাগ থেকেই হয়তো ঠিকানাটা পেয়েছে। এবার আর কিছু বললেন না সমীরণ। জানলা দিয়ে সকালের রোদ ঝাঁপিয়ে এসে পড়েছে মেঝের কার্পেটের উপরে। তার উপর দিয়ে মাঝে মধ্যেই এক একটা ছায়া এ প্রান্ত থেকে ও প্রান্ত সরে যাচ্ছে। সম্ভবত জানলার বাইরে দিয়ে হাঁটা চলা করছে চাকরগুলো। খানিকক্ষণ কি যেন ভেবে নিয়ে মুখ খুললেন সমীরণ। দেখো, তোমার জবানবন্দি অনুযায়ী আইনের চোখে কোনো দোষ করনি তুমি। অন্তত তুমি যা বললে সেটাই যদি সত্যি হয়। তবে আইনের পরামর্শ নিতে তুমি সম্ভবত আসনি আমার কাছে, তাই তো? না স্যার, আমি যদি কথাগুলো না বলতাম তাহলে আজ এই ঘটনা ঘটতো না। আমি দোষ করেছি, ভয়ানক দোষ করেছি। না না না, সেটাও নির্ভর করছে। আচ্ছা, আগে একটা কথা বলো, তোমার স্ত্রী এবং তার প্রেমিকের এই মৃত্যুতে তুমি কি দুঃখিত? সমীরণের দিক থেকে চোখ সরে যায় অতীনের। এক হাতে মাথার চুলগুলো একবার পিছনে ঠেলে দেয় সে। কয়েক সেকেন্ড সময় নেয়, তারপর মাথা নাড়ে দুপাশে। কারণ মৃত্যু চাওয়া অপরাধ, তা যত বড় দোষী থাক না কেন। আপনি বিশ্বাস করুন, আমি কারো মৃত্যু চাইনি। শুধু ওরা দুজন যে মারা গেছে তাতে খানিকটা খুশি হয়েছি। সোফা ছেড়ে এবার উঠে পড়েন সমীরণ।
কিছুক্ষণ পায়চারি করেন ঘরময়। তারপর অতীনের দিকে ঘুরে দাঁড়িয়ে বলেন, পুলিশকে সব বলেছ? বলেছি, ওরা লোকটাকে খুঁজছে। দ্যাটস রাইট। লোকটা যেহেতু বোবা, তাই খুঁজে পেতে বিশেষ সমস্যা হবে না। তবে সম্ভবত সে কালা নয়, কারণ পুরো ঘটনাটাই তো শুনেছে। আমারও তাই মনে হয়। কিছুক্ষণ চুপ করে থেকে ঘরের মধ্যে পায়চারি করেন সমীরণ। তারপর আবার সোফার উপরে এসে বসে পড়েন। ধীর শান্ত গলায় বলেন, দেখো, আইনের চোখে তুমি দোষী নও, তবে ন্যায়ের চোখে দোষী। প্রতিহিংসা হলো শয়তানের তলোয়ার। তোমার তোমার স্ত্রী ও তার প্রেমিক খুন হওয়াতে তুমি যে খুশি হয়েছ, তাতে তোমার আত্মা দূষিত হয়েছে। আমার মনে হয় তোমার তার জন্য প্রায়শ্চিত্ত করা দরকার। কি করব বলুন? আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করে অতীন। সমীরণ শ্বাসমূলের মুখে একটা মৃদু হাসি খেলে যায়। সেটা মুখ থেকে না মুছে ফেলেই তিনি বলেন, আমার বাড়ি থেকে বাইরে বেরোলে দেখবে একটা ভিখারি বসে আছে। লোকটা তেমন খেতে পায় না, আমি মাঝে মধ্যে কিছু সাহায্য করি। তুমি না হয় যাওয়ার সময় তাকে 1000টা টাকা দিয়ে যেও। এই প্রথম মুখ তুলে তাকায় অতীন। ব্যাস, তাহলেই হবে? হ্যাঁ, ভুল যদি তুমি কিছু করে থাকো, সেটা একমাত্র উপরওয়ালার কাছে। মনে মনে যদি অনুতপ্ত হও, তাহলেই সে দোষ কেটে যাবে। সেই সাথে গরিবের সাহায্য করলে তো আর কথাই নেই। খুশি হয়ে উঠে দাঁড়ায় অতীন, বলে, তাহলে তাই করব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো স্যার। না না না, তোমার এই খারাপ দিনে যে আমার কাছে এসেছো, তাতেই নিজেকে গর্বিত মনে হচ্ছে। তোমার বদলে অন্য কোনো ছেলে হলে সে নিজের এইটুকু দোষ নিয়ে মাথাই ঘামাতো না। এই নীতি বলে তো আজকাল আর কিছু নেই। দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল অতীন, কি মনে পড়তে আবার থমকে দাঁড়ায়। পিছন ফিরে বলে, আপনাকে একটা মিথ্যে কথা বলেছি স্যার, মাফ করবেন। কি মিথ্যে? উৎসুক গলায় জিজ্ঞেস করেন সমীরণ। ওই লোকটার কথা আমি কাউকে বলিনি স্যার। পুলিশ আমাকেও সন্দেহ করছিল, তাও বলিনি। লোকটা এত বড় উপকার করেছে আমার, আমি কেন তো কোনো ক্ষতি হোক ওর চাইনি। তবে আজ বলে দেবো, এই পাপের বোঝা আমি বয়ে বেড়াতে পারবো না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক করনি অতীন। মানে মাথা নেমে আসে সমীরণের। তবে শেষ অবধি যখন বলে দেবে বলে ঠিক করেছো, তখন আশা করি ধরা পড়বে। আর তুমি এই দোষটার জন্য ভিখারিকে 1000-এর বদলে না হয় 1000 বাড়িয়ে দিও। একটা শুকনো হাসি হেসে বেরিয়ে যায় অতীন। সমীরণ আবার ধীর পায়ে পড়ার ঘরে ঢুকে আসে। দুজন চাকর আছে তার। তাদের মধ্যে একজনকে ডেকে আর 1 কাপ চায়ের হুকুম দেন। কে আছিস? তারপর পড়ার ঘরের আরামকে দাঁড়াতে হেলান দিয়ে বসে একটা বই খুলে মুখের উপর ধরে। মিনিট করে সেইভাবেই কেটে যায়। হঠাৎ সমীরণের চটকা ভাঙে টেবিলের উপরে চায়ের কাপ রাখার আওয়াজে। ঠং করে আওয়াজটা হতেই মুখের সামনে থেকে বইটা সরিয়ে ফেলেন তিনি। হ্যাঁ, চা নয়, অতীন পকেট থেকে কি একটা বের করে টেবিলের উপরে রেখে তার উপরে একটা বই চাপা দিচ্ছে সে। ভালো করে দেখে জিনিসটা চিনতে পারেন সমীরণ। সোনার মেডেল। তুমি আবার ফিরে এলে, কি ব্যাপার বলো তো? কথাটা অতীনের কানে যায় না। নিচু হয়েই পকেট হাতড়িয়ে কি যেন খুঁজে বের করতে থাকে। কিছু ফেলে গেছিলে নাকি? মানে আচ্ছা, কথা বলছো না কেন? আর ওটা? এতক্ষণে পকেটের ভিতরের জিনিসটা বের করে আনে অতীন। একটা রক্তে ভেসে যাওয়া লাল ছুরি। তার মুখে এক
একটাও কথা ফুটছে না, ঠিক যেন বোবা। সমীরণ উঠে দাঁড়িয়ে চাকরের নাম ধরে চিৎকার করেন, জগেন, এই জগেন। কেউ সাড়া দেয় না। বাঁহাতে সমীরণের কলার চেপে ধরে ছুরিটা আমুলে গলার উপর চালিয়ে দেয় অতীন। মুখ দিয়ে একটাও শব্দ বের হয় না তার, শুধু ভুরু দুটো একটু কুঁচকে ওঠে। খানিকক্ষণ ছটফট করার পর সমীরণের অবশ শরীরটা মাটির উপর পড়ে যায়। অতীনের জামা কাপড় ততক্ষণে রক্তে ভিজে গেছে। খানিকটা সরে আসে সে। আচমকাই যেন এক ঝটকায় মুখে ভয়ের রেখা ফুটে ওঠে তার। সে চিৎকার করে ওঠে, এ কি, এর আগেও খুন করলেন আপনি? কিন্তু কেন? ও বুঝেছি, আপনার কথা জেনে গিয়েছিলেন, কিন্তু কি করবো বলুন? আমার দোষ আছে কি না সেটা জানতে গেলে পুরো ঘটনাটা না ওনার না জানলে তো চলতো না। না যাই হোক, কি করি এখন? প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। বইয়ের নিচ থেকে মেডেলটা কুড়িয়ে নেয় অতীন, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। পাশের ঘরে গিয়ে রক্ত লাগা জামাটা পাল্টে সমীরণেরই একটা পাঞ্জাবি পরে নেয়। নিজের জামাটা দলা পাকিয়ে হাতের ব্যাগে ঢুকিয়ে নেয়। তারপর সিঁড়ি দিয়ে ধীরে সুস্থে নিচে নেমে আসে। বাড়ি ছেড়ে খানিক দূর আসার পরে একজন ভিখারিকে দেখতে পায় সে। লোকটা দুপুরের ক্লান্ত রোদ মেখে ঝিমোচ্ছিল। গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে আসে অতীন। পকেট থেকে মানিব্যাগ বের করে কি যেন হিসেব করে, তারপর গুনে গুনে 5,000 টাকা বের করে এগিয়ে দেয় তার দিকে। এতটা টাকা অপ্রত্যাশিত পেয়ে গিয়ে প্রায় চমকে ওঠে লোকটা। অতীন তার মুখের দিকে তাকিয়ে একটু হেসে আবার রাস্তা ধরে হাঁটতে থাকে। Monsters are real. The ghosts are real too. They live inside us. And sometimes they win. দুঃখের সময়ে যদি কাউকে পাশে না পান, তবে সেলফ হেল্প হিসেবে নিজেকে দুভাগ করে নিজের পাশে থাকতে পারে। আপনাকে যদি কেউ ভালো না বাসে, তবে নিজেকে ভালোবাসতে পারেন। নিজের সামনে বসে উজাড় করে দিতে পারেন নিজের সমস্ত জমানো দুঃখ। কিন্তু খেয়াল রাখবেন, আপনি যা করতে পারেন না আপনার দুঃখের সমব্যথী হয়ে সে নিজে করে ফেলছে কিনা। যোগাযোগ করতে পারেন আমার সাথে shayok@mhstation.com এই ঠিকানায়, বা দেবযানীর সাথে debjani@mhstation.com এই ঠিকানায়। শুনছিলেন স্টিফেন কিংয়ের কাহিনীর ছায়া অবলম্বনে বোবা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।